আচ্ছা, তোমরা তো নানা ধরনের ট্যাক্সের ব্যাপারে শুনেছো, যেমন জমির কর বা ট্যাক্স, ইনকাম ট্যাক্স ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনো কি শুনেছো ছেলেদের গোঁফ রাখার জন্য ট্যাক্স দিতে হয় আর মেয়েদের স্তন ঢাকার জন্য ট্যাক্স দিতে হয়? না, এটা গল্প নয়, সত্য ঘটনা। দক্ষিণ ভারতের একটা নোংরা ইতিহাস। আর যে মেয়েদের যত বড় স্তন তাদের তত বেশি ট্যাক্স দিতে হতো। তো গল্পে যাওয়ার আগে ছোট্ট করে ইতিহাসটা বলি, তাহলে গল্পটি বুঝতে সুবিধা হবে। আজ থেকে কয়েকশো বছর আগে দক্ষিণ ভারতের হিন্দুদের মধ্যে এই কর বা ট্যাক্স প্রচলিত ছিল। এটিকে স্তন কর বা বেস ট্যাক্স বা স্থানীয় ভাষায় বলা হতো মুলাক্কারাম। ওই সময় নিয়ম ছিল শূদ্র ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো হিন্দু নারী তার স্তন ঢেকে রাখতে পারবে না। শুধু ব্রাহ্মণ শ্রেণীরাই এক টুকরো সাদা কাপড় দিয়ে তাদের স্তন ঢেকে রাখতে পারবে, আর বাকি হিন্দু শ্রেণীর নারীদের স্তন উন্মুক্ত করে রাখতে হবে। আর যদি ঢাকতে চায় তাহলে তার জন্য ট্যাক্স দিতে হবে। আর যার যত বড় স্তন তাকে তত বেশি ট্যাক্স দিতে হবে, আগেই বলেছি। তো 1803 সালে নাঙ্গিলি নামে একটি মেয়ে এই নিয়মের বিরোধিতা করে। সে আন্দোলনও করে। যখন গ্রামে ট্যাক্স কালেক্টররা আসতো তখন সে তাদের মুখের উপরে জবাব দিয়ে দিত যে সে স্তন কর দেবে না। তো এরপরে নাঙ্গিলির উপর খুবই চাপ সৃষ্টি করা হয়। শেষমেশ নাঙ্গিলি বাধ্য হয়ে নিজের দুটো স্তন ধারালো অস্ত্র দিয়ে কেটে কলা পাতাই করে ট্যাক্স কালেক্টরদের দিয়ে দেয়। এই দৃশ্য দেখে তো পুরো সবাই অবাক হয়ে যায়। আর নাঙ্গিলি ওই যন্ত্রণায় কাতর হয়ে বলেছিল, নিজের লজ্জা ঢাকার জন্য যদি ট্যাক্স দিতে হয় তাহলে সেই জিনিস রাখার কোনো দরকার নেই। এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নাঙ্গিলি মারা গেছিল। আর নাঙ্গিলির চিতা যখন জ্বলছিল তার স্বামী আর কষ্ট সহ্য করতে পারে না। সে ছুটে গিয়ে নাঙ্গিলির চিতার উপরে ঝাঁপ দেয় এবং আত্মহত্যা করে। নাঙ্গিলির স্বামী প্রথম এবং শেষ ছিল যে কিনা স্ত্রীর সঙ্গে সহমরণে গেছিল। তো এই ঘটনার পরে অনেক দাঙ্গার সৃষ্টি হয়। অতঃপর এই ধর্ম বা নীতি বা আইন বন্ধ হয়ে যায়। তো আজকে গলার অবস্থা একটু খারাপ, ভয়েসটা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই সেই সময়কার ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখতে পাই, যেখানে কয়েকজন ইংরেজ ও জমিদাররা খাওয়া দাওয়া করছিল। তো সেখানে কয়েকজন দাসী আসে খাবার দাবার পরিবেশন করার জন্য। তো মেয়েগুলোকে দেখে ইংরেজদের মনে ভোগ করার বাসনা জাগে। জমিদার বলে, স্যার ওরা তো আপনাদের জন্যই আছে। তো আর একজন অফিসার বলে, আমরা কুস্তি দেখতে চাই। তো এরপরে সেখানে দুজন কুস্তিবীরকে আনা হয়। যতক্ষণ না একজন মারা যাবে ততক্ষণ এই খেলা চলতে থাকবে। তো এখানে দুজন কুস্তিবীর ভালোই যুদ্ধ করতে থাকে। আর এদের পাশবিক মারধর দেখে ইংরেজরা ও জমিদাররা খুব মজা নিতে থাকে। তো এইদিকে বাইরে একজন আসে, এর নাম চাকবর। এ নিচু বংশের একটি ছেলে। এ আসলে ইংরেজ হেনরির সঙ্গে দেখা করতে এসছে, যাতে সে তাকে ব্যবসা করতে অনুমতি দেয়। আর জমিদার বলেছে তার সঙ্গে দেখা করিয়ে দেবে, ওই জন্য সে এসছে। তো মন্ত্রী তাকে ভিতরে নিয়ে আসে। তো চাকবর ভিতরে আসলে জমিদার এসে বলে, কিরে ভিতরে চলে আসলি যে বড়? তখন চাকবর বলে, আমি এখানে আসার আগে পুরো 2000 স্বর্ণ মুদ্রা আপনার বাড়িতে আমি উপহার স্বরূপ দিয়ে এসেছি। জমিদার বলে, ঠিক আছে বস, কুস্তি শেষ হয়ে যাক, তারপরে কথা হবে। তো এদিকে কুস্তিতে কেউই মরছে না দেখে একজন ইংরেজ খেপে যায়। সে বলে, আরে মরছে না কেন, আমি একজনকে মরতে দেখতে চাই বলে সে নিজেই একটা লোহার ডান্ডা নিয়ে মারতে আসে। তো যে লোকটি এইবারে মাটিতে পড়ে গেছে সে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু এরা অমানসিক ভাবে মারতে থাকে। আর ওইদিকে ইংরেজরা মেয়ে নিয়ে ওপরে যাচ্ছে। আর এইসব পাশবিক অত্যাচার দেখে চাকবর খুবই খেপে যায় এবং সে ইংরেজদের সঙ্গেই মারপিট করতে শুরু করে দেয়। ইংরেজরা দলে বেশি ছিল, সে আর তাদের সঙ্গে পারে না। ওই জন্য সে ঘোড়া নিয়ে সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচে। তো এখানে সিন কাট হয়ে যায় এবং কয়েক বছর পরের সিন দেখতে পাই ত্রিভাঙ্কুর রাজার রাজসভায়। তো রাজা আজকে সবাইকে ডেকেছে একটা জরুরি মিটিং এর জন্য। আসলে রাজার কুলদেবের মূর্তি চুরি হয়ে গেছে। রাজা বলে, এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার, আমরা নিজেদের ভগবানকেও রক্ষা করতে পারলাম না। সেনাপতি বলে, মহারাজ আমাকে আর একটু সময় দিন, আমি ঠিক খুঁজে বার করব আর চোরকে আপনার পায়ের সামনে এনে ঠিক ফেলবো। তো এইদিকে বাইরে একজন ঘোড়ায় চড়ে আসে, এর নাম বেলাজুদা। তো তাকে দেখে সেনানায়ক বলে, আরে এ তো সে নিচু জাতের ভেলাজুদা, এইখানে কি করতে এসছে? আসলে ভেলাজুদা নিচু বংশের হলেও সে ব্যবসা বাণিজ্য করে এখন বেশ অর্থবানও আছে এবং অস্ত্র শিক্ষা মল্লযুদ্ধই বেশ পটু, তাই তার গ্রামে একটা আলাদাই সম্মান আছে। তো চিফ সেনাপতি বলে, তুমি এখানে এসো কেন? জানো না তোমাদের প্রবেশ নিষেধ এখানে? আর তখনই একজন এসে বলে, ওকে ছেড়ে দাও, ওকে স্বয়ং মহারাজই ডেকে পাঠিয়েছে। তো এরপরে ভেলাজুদা রাজসভায় প্রবেশ করে। রাজা তাকে বসতে বলে। এইটা রাজসভার লোকেরা যেন ঠিকভাবে নেয় না, কারণ ভেলাজুদা নিচু জাতের লোক, তাদের সঙ্গে বসলে তাদের নাকি জাত যাবে। ভেলাজুদা বলে, মহারাজ আমি বসতে আসিনি, আপনি আমাকে ডেকেছেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, কি দরকার বলুন। তো মহারাজ বলে, ভেলাজুদা তোমার বীরত্বের কথা অনেক শুনেছি। তো আসল কথা হলো আমাদের কুলদেবীর মূর্তির গহনা মণি চুরি গেছে, যা আমার সৈন্য সামন্তরা এখনো খুঁজে বার করতেই পারিনি।
তাই আমি বাধ্য হয়ে তোমাকে বলছি, যে চুরি করেছে তাকে ধরে এনে দাও। তো প্রধান সেনাপতি বলে, মহারাজ যদি ও চোর ধরতে গিয়ে ওই মূল্যবান সোনা রত্ন যদি ছুঁয়ে ফেলে তাহলে তো সেইগুলো অপবিত্র হয়ে যাবে না। তখন মহারাজ বলে, চোরও তো ওটা স্পর্শ করে চুরি করে নিয়ে গেছে, তাতে ওটা অপবিত্র হয়নি। আর তুমিও তো এখনো পর্যন্ত চোরকে ধরতেই পারলে না। এখন এটা রাজ্যের মান সম্মানের ব্যাপার, ওসব ভাবলে চলবে না। তো এর পরের সিনে দেখতে পাই এক দম্পতিকে চাবুক দিয়ে মারা হচ্ছে। আসলে এই লোকটির স্ত্রী নিজের বুক ঢেকে ঘুরছিল, তাই সে অন্যায় করে ফেলেছে। কারণ নিয়ম যে আছে, মেয়েরা যদি তাদের স্তন ঢাকে তাহলে তাদের কর দিতে হবে, কিন্তু এই মহিলাটি কর না দিয়ে সে স্বাধীনভাবে স্তন ঢেকে ঘুরছিল। ব্যাস, তাদের কপাল পুড়ল। আর তখনই ওই পথ দিয়ে জমিদার যাচ্ছিল। তো জমিদার এদেরকে মারতে দেখে বলে, আরে আরো জোরে মার, যেন ওদের চিৎকার শুনে অন্য মেয়েরা স্তন ঢাকতে ভয় পায়। তখন জমিদারের চেলা বলে, মহারাজ এদের চুনোপুটিদের মেরে লাভ হবে না, এদের লিডার নাঙ্গেলিকে মারতে হবে, কারণ ওই আন্দোলন করছে সব মেয়েরা যেন স্বাধীনভাবে স্তন ঢেকে চলতে পারে। তো এর পরের সিনে দেখতে পাই নাঙ্গেলি ও তার সঙ্গে সমস্ত মেয়েরা আন্দোলন করতে করতে আসছে যে আমরাও মানুষ, আমরাও মেয়ে, আমাদের সম্মান আছে, আমাদের স্বাধীনভাবে বাঁচতে দাও, আমাদের দাবি মানতে হবে। আর তখনই সেই পথ দিয়ে সৈন্যরা যাচ্ছিল, তারা এদের আন্দোলন আটকে দেয় আর বলে, তোদের আন্দোলন করার সাহস কে দিয়েছে? তখন নাঙ্গেলি সামনে এসে সবার মুখের ওপরেই কথা বলে, এতে সৈন্যরা খেপে যায় এবং সৈন্যরা এদের উপরে মারধর শুরু করে দেয় এবং সবার বুকের কাপড় সবার সামনেই টেনে খুলতে থাকে। তো সেনাপতি আর নাঙ্গেলি মুখোমুখি হয়ে গেলে সেনাপতি নাঙ্গেলিকে লোলুপ দৃষ্টিতে দেখতে থাকে। তো সেনাপতি নাঙ্গেলিকে বলে, তুই নিচু জাত হওয়া সত্ত্বেও তুই তো ভালোই ফর্সা, নিশ্চিত তোর মধ্যে উঁচু জাতের রক্ত আছে, চল আজকে আমার সঙ্গে, মজা হবে। নাঙ্গেলি বলে, ও আচ্ছা, নিচু জাত বলে ফর্সা হতে পারবো না, তাহলে তোদের উঁচু জাতের মধ্যে যারা কালো তাদের মধ্যেও তাহলে নিচু জাতের রক্ত আছে? এই কথা শুনে সেনাপতি খেপে যায় এবং সে রেগে নাঙ্গেলির বুকের কাপড় টেনে খুলে ফেলে। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায় আর সেনাপতি তার গলা লক্ষ্য করে তরোয়াল তুলে ধরে। আর তখনই সেখানে ভিলাজোদা এসে যায় এবং নাঙ্গেলিকে বাঁচিয়ে নেয় এবং তাদের মধ্যেও এখানে অনেক মারপিট হয়। তারপরে সেনাপতিকে আধমরা করে ঘোড়ার পিঠে তুলে দেয় এবং ঘোড়ার রাজমহলে চলে আসে। তো এর পরের সিনে দেখতে পাই সেনাপতিরা রাজার কাছে বিচার করতে এসছে যে ভিলাজোদা এমন একটা কাজ করেছে, ওকে তো কালকুটুরিতে নিক্ষেপ করতেই হবে। মহারাজ বলে, সবই তো বুঝলাম, আসলে আমাদের পূর্বপুরুষদের অতটাও টাকা ছিল না, ওই জন্য তারা মহিলাদের থেকে এইরকম অদ্ভুত ট্যাক্সের প্রচলন চালু করেছিল। আর এটা শুধু আমাদের রাজ্যেই নেওয়া হয়, যা আমাদের জন্য লজ্জাজনক, কিন্তু কি করা যাবে, নিয়ম তো হয়েই আসছে। আর রাজ্যের রাজকোষে যখন অভাব দেখা দেয় তখন সেই অভাব ভিলাজোদাই পূরণ করে, সুতরাং ওকে কিছু বলা যাবে না। আর নেক্সট টাইম এই নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসো না। এতে সেনাপতিদের রাজার উপরে রাগ হয়, কিন্তু কিছু বলার নেই। তো এদিকে দেখতে পাই নাঙ্গেলি তার বান্ধবীর সঙ্গে লুকিয়ে একটা ব্রাহ্মণ মেয়ে সাবিত্রীর সঙ্গে দেখা করতে আসে। আসলে সাবিত্রী নাঙ্গেলিকে একটা শাড়ি উপহার দেবে তাই। তো এরা ঘরে কথা বলছে আর ওইদিকে বাইরে রাজার উপদেষ্টা এক বুড়ো, এর নিজের দাঁড়ানোর ক্ষমতা নেই, এ আবার সাবিত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসছে। তো এই বুড়োর যেহেতু একটু সম্মান পাওয়ার টাকা পয়সা আছে, তাই সাবিত্রীর বাবাও বিয়েতে রাজি হয়ে যায়। এতে সাবিত্রী অনেক কষ্ট পায়, সে বাবার উপরে কথাও বলতে পারছে না, কারণ আগেকার নিয়ম বুঝতেই পারছো। কিন্তু বর্তমান সময়ে সিচুয়েশন পাল্টে গেছে, এখন মেয়েরা নিজেরাই বুড়োদের সঙ্গে পালিয়ে যাচ্ছে, আর আগে জোর করে বুড়োদের সঙ্গে বিয়ে দেওয়া হতো। তো ভিলাজোদা কাজ থেকে বাড়ি এসে দেখতে পায় তার দাদু সেজে গুজে কোথাও যেন যাচ্ছে। তো ভিলাজোদা জিজ্ঞাসা করলে তার দাদু বলে, এই তো এই হাঁটতে যাচ্ছি সামনে। ভিলাজোদা বলে, হাঁটার জন্য কেউ এত সাজে? তখন ভিলাজোদার স্ত্রী বলে, আসলে দাদু একটু কথাকলি দেখতে যাচ্ছে। কথাকলি এক ধরনের নাচ। ভিলাজোদা বলে, জানো তো দাদু, আমাদের নিচু জাতদের এসব দেখা নিষেধ। তো দাদু বলে, আমি জানি তো, ওই মন্দিরের পাঁচিল ভেঙে গেছে, ওর বাইরে বসেই আমি দেখবো দূর থেকে। তো ভিলাজোদার স্ত্রী বলে, দাদু সকাল থেকে বলছে আমাকে তোমাকে রাজি করতে, যাক না। তো ভিলাজোদাও জানে তার দাদু কথাকলি দেখতে খুবই পছন্দ করে, তাই সে আর আটকায় না। তো এরপরে ভিলাজোদার দাদু ও তার কিছু বন্ধু বান্ধব নিয়ে ওই ভাঙা পাঁচিলের বাইরে বসে দেখতে থাকে। তো জমিদারের লোক তাদেরকে দেখতে পেয়ে সেখানে ছুটে আসে আর বলে, জানিস না তোদের নিচু জাতিদের কথাকলি দেখা নিষিদ্ধ, আবার রাজার মতো পোশাক পরেছিস, এইসব কোথায় পেয়েছিস? চুরি করেছিস নিশ্চিত। আমাদের ভুল হয়েছে, আমরা চলে যাচ্ছি, আর এই পোশাক আমার নাতি কিনে দিয়েছে আমাকে। তো জমিদারের লোক বলে, তোরা এতক্ষণ যে কথাকলি দেখেছিস তার জন্য তো শাস্তি পেতেই হবে, বলে ভিলাজোদার দাদুকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করে। আর তখনই সেখানে ভিলাজোদা চলে আসে। তো তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। জমিদারের লোক বলে, দেখ ভিলাজোদা, তোরা তো ভালো রকমই জানিস যে কথাকলি দেখা তোদের নিষিদ্ধ, তাহলে তোর দাদুকে কেন পাঠালি? ভিলাজোদা বলে, এই জমি তো আমার জমির উপরে আমার দাদু 100 বার আসবে, আপনার কি? আসলে এই মন্দির চত্বরটা পুরোই ভিলাজোদাদেরই ছিল, কিন্তু তারা নিচু জাত হওয়ায় তাদের জায়গাতেই করা মন্দিরের উপরে তাদেরকেই আসতে দিত না। মানে ভাবো একবার,
তো ফেলাচোদা মন্দিরের পুরোহিতকে বলে এই ভাঙা দেয়ালটা এখনো ঠিক হয়নি কেন? পুরোহিত বলে এই পাঁচিল ঠিক করতে অনেক টাকার প্রয়োজন, যা আমাদের কাছে নেই। ফেলাচোদা বলে ঠিক আছে, আমিই ঠিক করিয়ে দেবো। পুরোহিত বলে ঠিক আছে। তখন জমিদারের লোক বলে আপনি নিচু জাতের লোকের থেকে টাকা নেবেন? তো পুরোহিত বলে মন্দিরটাও তো এদের জমির ওপরেই করা হয়েছে, এরাও তো নিচু জাত, আর এই পাঁচিল ঠিক করানোর ক্ষমতা আমাদের নেই। তো জমিদারের লোকও আর কিছু বলতে পারে না। তো এরপরে ফেলাচোদা কথাকলি নাচের হেডকে ডাকে আর বলে তুমি এই নাচের জন্য কত করে নাও? সে বলে 12 টাকা করে নেই। ফেলাচোদা বলে আমি তোমাকে 300 টাকা দিচ্ছি, তুমি এই মন্দিরের বাইরে এখনই আমার দাদুর জন্য নাচ করবে, পারবে? সে বলে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। তো এরপরে সিনে দেখতে পাই মন্দিরের বাইরে কথাকলি হচ্ছে আর ফেলাচোদার দাদু সহ অন্যান্য নিচু জাতের লোকেরা তার সামনে বসেই উপভোগ করছে, আর পিছনে দূর থেকে উঁচু জাত বা ব্রাহ্মণ ব্যক্তি লোকেরা তা দেখছে। তো খোঁজ পাওয়া গেছে রাজার মূল্যবান রত্ন কোচুন্নি নামে একজন চুরি করেছে, আর সে পাহাড়ি অঞ্চলে থাকে, তাই রাজার সৈন্যরা তাকে খুঁজতে বেরোয়। কিন্তু পরের সিনেই দেখতে পাই রাজার সৈন্যদেরকেই কেউ উল্টো করে ঝুলিয়ে রেখেছে। তো এরপরের সিনে কোচুন্নিকে দেখতে পাই, আসলে এই রাজার মূল্যবান রত্ন চুরি করেছে। আর এদিকে জানিয়ে দেওয়া হয় যে কোচুন্নিকে ধরিয়ে দিতে পারবে তাকে 200 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তো এই খবরটি পেয়ে কোচুন্নির লোকেরা কোচুন্নির কাছে গিয়ে বলে যে এরকম ব্যাপার। কোচুন্নি বলে আমাকে ধরবে? তাহলে আর হয়েছে, তবে একটা ভুল কাজ আমি করে ফেলেছিলাম। সেই দিন রাতে যখন চুরি করে বেরোচ্ছিলাম তখন সৈন্যরা এসে গেছিল, তাই রাজার মণি ও সোনাগুলো ওখানেই লুকিয়ে রাখতে হয়েছিল। তো এরা এইবারে প্ল্যান করতে থাকে ওই মণি ও সোনাগুলো ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা যায়। তো এইদিকে দেখতে পাই ফেলাচোদার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে প্ল্যান করে ধরে আনা হয়েছে কারাগারে। তো জেলের মধ্যে কান্নান নামে একটা অফিসার আসে এবং একটা সৈন্যর কাছে বিষের বোতল দেখতে পায়। তো কান্নান তাকে সাইডে ডেকে এনে বলে কি জন্য রেখেছিস এটা? তো এর পরের সিনে দেখতে পাই কান্নান ফেলাচোদাকে এসে বলে শোন, ক্ষুধা তৃষ্ণায় মরে গেলেও এই জেলের মধ্যে 1 ফোঁটা জল দিলেও খাবি না, নয়তো বলো আর বাঁচবি না। বলে সে সেখান থেকে চলে যায়। আসলে এখানে সবাই ফেলাচোদাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। তো এইদিকে রাজাকে দেখতে পাই, সে তার কুলদেবতার কাছে প্রার্থনা করছে আমি এখনো তোমার সম্পদ উদ্ধার করতে পারিনি, আমাকে ক্ষমা করো, আর যতদিন না আমি উদ্ধার করতে পারবো আমি এই মন্দিরেই আসবো না। তো রাজার এইরূপ কষ্ট দেখে রানীরও খুব খারাপ লাগে। তো এরপরে রানী ফেলাচোদাকে জেল থেকে চুপিসারে ছাড়িয়ে আনে এবং একটি নিরিবিলি জায়গায় ফেলাচোদার সঙ্গে রানী দেখা করে। তো রানী ফেলাচোদাকে বলে আমাদের ক্ষমা করো, তুমি যে জেলে আছো আমরা জানতাম না, মন্ত্রী আর সেনাপতি মিলে তোমাকে ঢুকিয়েছিল। তো যেটা বলছিলাম রাজার মানসিক অবস্থা খুবই খারাপ, ওনার দিকে আর তাকানো যাচ্ছে না। আমি জানি যদি কেউ আমাদের কুলদেবীর ওই সম্পদ খুঁজে এনে দিতে পারে সেটা একমাত্র তুমি, আর কেউই পারবে না। তাই তোমার কাছে আমি অনুরোধ করছি তুমি খুঁজে এনে দাও না। তো ফেলাচোদা বলে আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এটুকু করতেই পারি। তো রাতের বেলায় কোচুন্নি সে যেখানে বাক্স লুকিয়ে রেখেছিল সেখান থেকে নিতে আসে, কিন্তু এ কান্নানের চোখে পড়ে যায়। তো এদের মধ্যে এখানে বেশ অনেকক্ষণই লড়াই চলে। তো একসময় কোচুন্নি কান্নানকে ধরে ফেলে আর বলে তুমি আমাকে যেতে দাও, আমি তোমার এর অর্ধেক ভাগ দেব। কিন্তু কান্নান রাজি হয় না, কারণ সে সৎ ছিল। কোচুন্নি বলে তোমার বাবাও সৎ ছিল তোমার মতো, কিন্তু কি পেলে? তোমার বাবাকে তো জেলে ভরে রেখেছে এখনো, তোমার কাছে কিন্তু এটাই সুযোগ উঁচু জাতিদের উচিত শিক্ষা দেওয়া। তো কান্নানও এরপরে চুপ মেরে যায় এবং কোচুন্নিকে যেতে দেয়। তো এরপরে ফেলাচোদা কোচুন্নি তার গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে যেখানে কোচুন্নি আছে। তো পুরো গ্রামই বলে আমরা জানি না। আসলে কোচুন্নি চোর হলেও সে গ্রামের লোকেদের সাহায্য করত, তাদের খাবার দাবার পোশাক আশাক দেখভাল করত, ওই জন্য তারা তার নাম করে না। তো ফেলাচোদা ব্যাপারটা বুঝতে পেরে বলে তোমাদের লজ্জা করে না চুরির মাল নিতে? আমি তোমাদের 1 বছরের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি। বলে সে খাদ্য পোশাক সব এনে দেয় গ্রামবাসীদের, আর বলে এগুলো আমার কষ্ট করে উপার্জন করা ধান শস্য, এইগুলো তোমরা নাও, আর কোনো দরকার পড়লে আমাকে বলবে। এইবারে বলো কোচুন্নি কোথায়? কিন্তু গ্রামবাসীরা তাও কিছু বলে না। তো এইবারে ফেলাচোদার মাথা যায় গরম হয়ে, সে একজনকে ধরে বলে বল কোথায় আছে, ভালো মুখে বলছি কিন্তু এখনো। তখন সে ভয়ে ভয়ে বলে কোচুন্নি এখানে এসেছিল, কিন্তু কোথায় চলে গেছে তারপরে আমরা আর জানি না। তো এরপরে ফেলাচোদা সেখান থেকে চলে যেতেই লোকটি একটা কুঠিরে আসে এবং সেখানে কোচুন্নির স্ত্রী ছিল। তো কোচুন্নির স্ত্রীকে সে বলে আমি এখান থেকে বলা না পর্যন্ত তুমি এই ঘর থেকে বেরোবে না। তো এটা বলে লোকটি ঘর থেকে বাইরে বেরিয়ে থাকে, সেখানে ফেলাচোদা দাঁড়িয়ে আছে, সে আসলে যায়নি। তো এরপরে ফেলাচোদা ঘরে প্রবেশ করে আর কোচুন্নির স্ত্রীকে বলে তোমার স্বামী কোথায়? তো সে বলে আমিও জানি না, আমাকে এখানে রেখে উনি কোথায় গেছেন। তো এদিকে দেখতে পাই কান্নান একটা ইংরেজকে নিয়ে কোচুন্নির ডেরায় আসে, যেখানে আর কি তারা মালামাল রাখে। তো ইংরেজটি সোনামণি দেখে তার খুব পছন্দ হয়ে যায়। তো ইংরেজ এইগুলো কিনতে রাজি হয়ে যায়।
আর তখনই ওইদিকে ভিলাজুদা চলে আসে। তো তাদের মধ্যে এখানে অনেক মারপিট হয়। তো একসময় কোচন্নি ওই সোনার বাক্স নিয়ে ঘোড়ায় চড়ে পালিয়ে যাচ্ছিল এবং পিছন দিক থেকে ভিলাজুদা কোচন্নির গলায় দড়ি পেঁচিয়ে ফেলে। তো তারপরে তাকে টানতে টানতে রাজার সামনে নিয়ে আসে। তো ভিলাজুদা কোচন্নিকে ধরে আনায় সেনাপতি তো হিংসায় জ্বলে। তো রাজা খুশি হয়ে ভিলাজুদাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ দিতে যায়। তখন রাজার এক পরামর্শদাতা বলে, মহারাজ ও নিচু জাত, তাই আপনি ওকে ছুঁয়ে দেবেন না। তাই সে সেনাপতিকে বলে ওই উপহারের থালাটা নিচে রেখে দাও, ওখান থেকে ভিলাজুদা তুলে নেবে। তো ভিলাজুদা বলে, মহারাজ আমার কোনো পুরস্কার লাগবে না, আমি আপনার সম্মানের কথা ভেবেই কাজ করেছি, আপনি বরং এই পুরস্কারটা সেনাপতিকে দিয়ে দিন, কারণ আগের দিন কোচন্নির হাতে সেনাপতি মার খেয়েছে, ওনার চিকিৎসা করিয়ে নেবেন। এই কথা শুনে সেনাপতি তো রেগে যায় এবং সে ভিলাজুদাকে মারতে যায়। তো এতে রাজা রেগে যায় এবং সেনাপতিকে তার পদ থেকে বহিষ্কার করে দেয়। তো একদিন নাঙ্গেলি সাবিত্রীকে ভিলাজুদার কাছে নিয়ে আসে। ও এখানে বলে রাখি, নাঙ্গেলির কিন্তু এর সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, মানে এরা একে অপরকে খুব ভালোবাসে। তো সাবিত্রী ভিলাজুদাকে বলে, ওই বৃদ্ধর সঙ্গে আমার জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তাই আপনার কাছে আমি অনুরোধ করছি এই বিয়ে আপনি আটকে দেন। তো ভিলাজুদা বলে, দেখুন সাবিত্রী দেবী, আমার একটাই উদ্দেশ্য এই সমাজ থেকে এই জাতপাত ব্যাপারটা তুলে দেওয়া, আর রাজাও আমার উপরে বিশ্বাস করে। আর এখন সেনাপতি ও জমিদাররা আমার একটা ভুল খোঁজার জন্য ওত পেতে বসে আছে, তাই এখন আমি কিছু করতে পারবো না। তো এই কথা শুনে সাবিত্রী অনেক কষ্ট পায়। তো সে কিছু বলে না, এরপরে চলে আসে। তো এরপরে ওই বুড়োর সঙ্গেই তার জোর করে বিয়ে দেওয়া হয়। তো এরপরে ফুলসজ্জার দিন বুড়োর হরমোন তো পুরো মাথায় উঠে গেছে। সে সাবিত্রীর কাছে যেতে যায়, কিন্তু তার শরীর থরথর করে কাঁপছে, মানে নিজের দাঁড়ানোর ক্ষমতা নেই। আবার যাই হোক, তো সে সাবিত্রীকে নিয়ে খাটে ধপাস করে পড়ে। তো সাবিত্রী তার ঘাড়ে পড়ায় বুড়ো তো দম আটকে যায়, সে যেন খাবেই খেতে থাকে। তো সাবিত্রী এটা বুঝতে পেরে আরো জোর করে তার বুক দিয়ে ওই বুড়োর ওপরে চাপ সৃষ্টি করে, অতঃপর বুড়ো মারা যায়। তো সাবিত্রী এতে যেন খুব খুশি হয়। তো এদিকে কোচন্নিকে জেলে দেখতে পাই, সেখানে কান্নান তার সঙ্গে দেখা করতে এসছে। তো কোচন্নি তাকে বলে, শেষমেশ আমাকে রেখেই পালিয়ে গেলে? কান্নান বলে, বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি যে ওখানে ভিলাজুদা এসে পড়তে পারে, আর চিন্তা করো না, আমি এখান থেকে তোমাকে বার করব। কোচন্নি বলে, তুমি আমাকে এখান থেকে বার করতে পারবে না, আমার ফাঁসি হবেই। তবে বন্ধুত্বের খাতিরে তোমার উপরে একটা ভরসা আমি রেখে যাচ্ছি, যাদের জন্য আমি মারা যাব তাদেরকে তুমি মারবে আর আমার পরিবারকে দেখবে, আর তার জন্য তোমার উপহার আমি দিয়ে যাচ্ছি। কালী মন্দিরের ওখানে বটগাছের নিচে একটা পুটুলিতে অনেক সোনা টাকা পয়সা আছে, ওখান থেকে ওটা নিয়ে নিও। তো এদিকে ধুতি কারখানায় নাঙ্গেলি ও কিছু মেয়েদের দেখতে পাই। তো তারা মহাজনের কাছে পারিশ্রমিক নিতে আসে। তো মহাজন বলে, তোদের লজ্জা করে না, তোরা বুকে কাপড় দিয়ে আছিস? তখন নাঙ্গেলি বলে, আপনার স্ত্রীকে একবার বুকের কাপড় খুলে ঘুরতে বলুন, তারপর তাকে জিজ্ঞাসা করবেন তার লজ্জা করছে কিনা। মহাজন বলে, তোরা কাপড় পরলে অপবিত্র হয়ে যাবে এগুলো। তখন নাঙ্গেলি বলে, ও আচ্ছা, যখন আমরা কাপড়টা হাত দিয়ে বুনছি তখন কাপড়টা অপবিত্র হচ্ছে না, আর সেটা পরলেই অপবিত্র হয়ে যাবে না? তো কাপড়ে একটা ছোট্ট খুঁত দেখতে পেয়ে মহাজন বলে, এটা কি করেছিস, তোদের কাপড়ের পুরো দামই দেবো না। তখন নীলি নামে একটি মেয়ে বলে, এমনিও তো সঠিক দাম দেন না, আর কাপড়ের দাম দিতে হবে না, আর আপনাদের নিতেও হবে না, আমরাই পরবো। তো বলে সেখান থেকে এটা চলে আসে। তো এরপরে নীলি ও কিছু মেয়েরা তারা গল্প করতে করতে বাড়ি ফিরছিল, আর ওই সময় সেই পথ দিয়ে কিছু সৈন্যরা যাচ্ছিল এবং এদের বুকে কাপড় দেখতে পেয়ে তাদের উপরে মারধর শুরু করে দেয় এবং তাদেরকে বন্দি করে আনা হয়। তো এরপরে অনেক বিচার বিবেচনা করে তাদের শাস্তি নির্ধারিত হয় যে তাদের গরম রডে ছ্যাঁকা দেওয়া হবে এবং তাদের স্তন যুগল কেটে ফেলা হবে। এবং তারপরে সিনটা সত্যিই ভয়ঙ্কর, তাদের চিৎকারে পুরো গ্রাম কেঁপে ওঠে। তো এর পরের সিনে দেখতে পাই ভিলাজুদা বাণিজ্য করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন নাঙ্গেলি ও তার প্রেমিক সহ অন্যান্য মেয়েরা পুরুষরা সেখানে আসে আর ভিলাজুদাকে সাহায্য করতে বলে। যে মেয়েরা নাকের পড়েছিল বলে তাদের নাক কেটে ফেলা হয়েছে, আর কয়েকদিন আগে কিছু মেয়ের স্তন যুগলও কেটে ফেলা হয়েছে, তারা এখন কি করবে? এটা শুনে ভিলাজুদা খুবই রেগে যায়। সে বলে, সামনে পুজো আসছে, আমি সব মেয়েকে নাকের উপহার দেব আর সবাই বুকে কাপড় পরে আসবে, তারপরে দেখি কে কি বলে। তো ভিলাজুদার কথা মতো সব মেয়েদেরকেই নাকের উপহার দেওয়া হয়। তো উৎসবের দিন সবাই আনন্দ করছে। তো সেখানে হঠাৎ জমিদার ও তার সঙ্গে কিছু লোক নিয়ে সেখানে চলে আসে এবং এই উৎসব বন্ধ করতে বলে, কারণ মেয়েদের নাকের পরা নিষেধ ও তারা বুক ঢেকে অনুষ্ঠান পালন করছে, এটা নিয়ম বিরুদ্ধ, তারা অনেক বড় অন্যায় করে ফেলেছে, তোরা নিচু জাত, তোদের এত বড় সাহস হয় কি করে আমাদের অপমান করা? ভিলাজুদা বলে, হ্যাঁ এই অনুষ্ঠানে সব তো নিচু জাতের মানুষরাই আছে, কোনো তো উঁচু জাত নেই, তাহলে তো আপনাদের অপমান করা হচ্ছে না এখানে, তাই আপনারা এখান থেকে চলে গেলে ভালো হবে। তো এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তা দাঙ্গা
এবার রূপ নেয়। তো জমিদাররা যখন হাঁটতে বসেছে এই সময় সেনাপ্রধান ভিলাজোদার স্ত্রীকে মারতে যায়, কিন্তু তার দাদু তাকে বাঁচিয়ে নেয় এবং দাদুর সঙ্গে সেনাপতি যুদ্ধ করতে থাকে। তো এক পর্যায়ে সেনাপতি ভিলাজোদার দাদুর বুকে ছুরি গেঁথে দেয়। এটা দেখতে পেয়ে ভিলাজোদা খুব রেগে যায় এবং সেই সৈন্যটিকে সে মেরে ফেলে। আর হঠাৎই কেউ একজন জঙ্গলের মধ্য থেকে লুকিয়ে ভিলাজোদাকে গুলি করে। ভাগ্যক্রমে সেটা ভিলাজোদার হাতে লাগে এবং সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। ভিলাজোদাও ঘোড়া নিয়ে তার পিছু করে। আসলে গুলিটি মেরেছে কান্নান। তো একসময় ভিলাজোদা কান্নানের সঙ্গীকে ধরে ফেলে এবং ভিলাজোদা তাকে অনেক মারে আর বলে, কে গুলি মেরেছে আমাকে বল। কিন্তু সে কোনো মতেই মুখ খুলছে না দেখে ভিলাজোদা তাকে বেঁধে সে জঙ্গলের মধ্যে একাই খুঁজতে থাকে। তো অনেক খোঁজাখুঁজির পরে ভিলাজোদা কান্নানকে দেখতে পায় এবং সে তার উপরে গুলি চালিয়ে দেয় এবং গুলিটি কান্নানের হাতে লেগে সে নদীতে পড়ে যায়। ভিলাজোদা ভাবে সে হয়তো মারা গেছে, তাই সে চলে আসে। তো এরপরে দেখতে পাই জমিদার মহারাজের কাছে এসছে আর বলে, মহারাজ ভিলাজোদা কি করেছে আপনি তো শুনেছেন। নিচু জাতিদের কিন্তু পাওয়ার দিয়ে ফেলছে, আমাদের সহ সেনাপতিকে মেরে ফেলেছে, তাই ওকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর যে মেয়েগুলো ওর সঙ্গে পড়ে স্তন ঢেকে বেড়ায় অথচ কর দেয় না, তাদেরকেও মেরে ফেলা হোক, যেন পরবর্তীতে কেউ এদের মতো দুঃসাহস না দেখায়। তখন একজন এসে বলে, ভিলাজোদা বাইরে অপেক্ষা করছে, ও আপনার সঙ্গে দেখা করতে চাইছে। এটা শুনে প্রধান সেনাপতি বলে, মহারাজ আপনার একজন দুষ্ট লোকের কথা শোনা উচিত নয়। মহারাজ বলে, যার মৃত্যুদণ্ড দেওয়ার মন্তব্য উঠেছে সে কি বলতে চায় তার বক্তব্যও শোনা উচিত। তো মহারাজা ভিলাজোদাকে মহলে আসতে অনুমতি দেয়। তো ভিলাজোদা আসলে মহারাজা বলে, ভিলাজোদা তুমি তো জানোই তুমি কত বড় অপরাধ করেছো, তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। ভিলাজোদা বলে, হ্যাঁ আমি যা অপরাধ করেছি তার জন্য আমাকে মৃত্যুদণ্ড দেবেন, আমি মাথা পেতে নেব। কিন্তু আপনার ওই সৈন্য 4 জন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, আমার সামনে আমার দাদুকে মেরে ফেলেছে, তা আমি কি করতাম বলুন? রাগের মাথায় মেরে ফেলেছি। আর হ্যাঁ, আমি একজন দেশদ্রোহীকেও মেরে ফেলেছি, আর এই জন্য আমি আরো খুশি। মহারাজ বলে, দেশদ্রোহী কে আবার? ভিলাজোদা কান্নানের ওই সাথীকে ধরে নিয়ে আসে আর বলে, মহারাজ আমরা যখন কচুন্নিকে ধরতে যেতাম তার আগেই ও পালিয়ে যেত। ওকে ধরতে না পারার কারণ হচ্ছে যাকে আমি প্রথমে মেরে ফেলেছি ওই সৈন্য আর কান্নান, আর এ হচ্ছে কচুন্নির লোক। আমার কথা বিশ্বাস না হলে এর কাছে শুনুন। এও বলে, হ্যাঁ ভিলাজোদা ঠিকই বলছে। মহারাজ চমকে যায়, কারণ কান্নান তার বিশ্বস্ত একটা সৈনিক ছিল। তো কচুন্নির লোক আরো বলে যে আপনার মন্ত্রিসভার এই মন্ত্রীটিও আমাদের সঙ্গে যুক্ত। তখন মন্ত্রীটি উঠে এসে মহারাজের কাছে ক্ষমা চায় যে, মহারাজ আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন করব না। এমন নানা ভাবে কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু মহারাজ কোনো কথা শোনে না, মন্ত্রীটিকে আজীবন কালকুঠুরিতে বন্দী করে দেয়। তো রাজা এইবারে এই সবকিছুর সিদ্ধান্ত বা রায় কিছুদিন পরে শোনাবেন বলে আজকে সভা স্থগিত রাখে এবং রাজা ভিলাজোদাকেও ছেড়ে দেয়, কারণ সে যা কিছুই করেছে তা তো এই রাজ্যের জন্যই, ওই জন্য তাকে আটক করা যায় না। তো একদিন রাত্রেবেলা দেখতে পাই কিছু মন্ত্রীরা একসঙ্গে মিটিং করছে, কারণ এরা পিছন থেকে সবাই যুক্ত ছিল। সুতরাং তাদের নাম যদি সামনে এসে যায় তাহলে তো তাদের আজীবন কারাবাস করতে হবে। ওই জন্য তারা ভিলাজোদাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ভিলাজোদাদের লোকের একজন লোককে এরা হাত করে নেয়। তো পরের দিন ভিলাজোদা ও তার লোকজনেরা বাণিজ্যের জন্য অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো যে লোককে এরা হাত করেছিল সে সমস্ত ডাবের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। তো এরপরে সবাই ডাব খেয়ে যাত্রা শুরু করে। তো সমুদ্রের মাঝখানে তারা সবাই নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। ভিলাজোদাও গভীর নিদ্রায় মগ্ন। আর তখনই কয়েকটা নৌকা এসে এদেরকে ঘিরে ফেলে এবং এদের উপরে আচমকাই হামলা করে দেয়। আর যেহেতু এরা ঘুমের ঘোরে ছিল, কেউ ঠিকভাবে যুদ্ধ করতে পারে না, সবাই একে একে মারা পড়তে থাকে। তো ভিলাজোদারও ঘুম ভেঙে গেছিল, সেও পাল্লা দিয়ে যুদ্ধ করতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই কান্নান জলের মধ্য থেকে চুপিসারে উঠছে। আসলে সে এদের সঙ্গে হাত মিলিয়েছিল এবং সে আচমকাই ভিলাজোদার উপরে আক্রমণ করে বসে। আর ভিলাজোদা ওই অবস্থাতেই কান্নানের বুকেও ছুরি গেঁথে দেয় এবং তারা এখানে একসঙ্গেই দুজন মারা যায়। তো সকালবেলায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। গ্রামের সবাই হাউ হাউ করে কাঁদতে থাকে, কারণ তাদের একমাত্র রক্ষাকর্তা সেও আজকে আর নেই। তাদের বিপদে কে এইবারে পাশে এসে দাঁড়াবে, কে ঢাল হয়ে তাদেরকে রক্ষা করবে? তো ভিলাজোদার মৃত্যুর এই সুযোগটা এইবারে জমিদাররা নেয়। তারা নিচু জাতিদের উপরে অত্যাচার আরো বাড়িয়ে দেয়। যারা স্তন কর না দেয় তাদের উপরে অকুতভ অত্যাচার করতে থাকে। ভিলাজোদা চলে গেলেও আর একজন আছে যে এদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, সে হলো নাঙ্গিলি। তাই নাঙ্গিলিকে একদিন এরা বেঁধে রাখে এবং তাকে স্তন কর দিতে বলে, কিন্তু নাঙ্গিলি তার প্রতিবাদ তখনও করে যাচ্ছে। তো এইবারে নাঙ্গিলিকে অমানসিকভাবে চাবুক দিয়ে মারতে থাকে। জমিদার এসে বলে, তোদের এসব আন্দোলন ভুলে যা, তোদেরকে রক্ষা করতে আসার মতো আর কেউ বেঁচে নেই, তোর বুকের কাপড় খোল। নাঙ্গিলি বলে, মরে যাবো তাও ভালো, কিন্তু তোদের কাছে নত হবই না। তো এরপরে নাঙ্গিলিকে আরো মারতে থাকে। তো এসব সহ্য করতে না পেরে নাঙ্গিলির বাবা ছুটে আসে, কিন্তু এরা নাঙ্গিলির বাবাকেও বেঁধে ফেলে এবং তাকেও চাবুক দিয়ে অমানসিকভাবে মারতে থাকে। তো যখন নাঙ্গিলি দেখে তার বাবা প্রায় মৃত্যু লগ্নে ঢলে পড়তে চলেছে, তখন নাঙ্গিলি এদের নিয়ম মানতে বাধ্য হয়ে যায় এবং সে ঘরের মধ্যে যায়।
তো জমিদার একটা কলা পাতা এনে রাখে আর বলে, নাঙ্গেলি তুই এসে হয় তোর বুকের কাপড় এখানে রাখ, না হলে কর রাখ। তো এরপরে নাঙ্গেলি ঘর থেকে বেরিয়ে আসে, তার হাতে একটা কাস্তে, এবং সে সবার সামনেই তার বুকের কাপড় খুলে ফেলে আর বলে, হ্যাঁ আমি হেরে গেছি বলে সে তার স্তন যুগল ওখানেই কেটে ফেলে এবং স্তন কর হিসাবে তার নিজের স্তনই তাদেরকে দিয়ে দেয়। এই দৃশ্য দেখে সমস্ত লোক পুরো চমকে যায় যে নাঙ্গেলি এটা কি করলো। তো নাঙ্গেলি যন্ত্রণায় কাতর হয়ে বলে, নিজের লজ্জা ঢাকতেও যদি কর দিতে হয় সে জিনিস না থাকাই ভালো। এবং নাঙ্গেলি মাটিতে লুটিয়ে পড়ে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে সেখানেই মারা যায়। তো নাঙ্গেলি মারা যাওয়ার পরে যাতে গ্রামবাসীরা কোনো প্রমাণ না দিতে পারে রাজার কাছে, ওই জন্য তারা নাঙ্গেলির দেহটা সঙ্গে সঙ্গেই পোড়ানোর ব্যবস্থা করে এবং সঙ্গে সঙ্গেই চিতা জ্বালিয়ে দেয়। তো নাঙ্গেলির সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল বা নাঙ্গেলির সেই প্রেমিক, সে কাজে ছিল, সে ছুটে এসে দেখে তার নাঙ্গেলির চিতায় জ্বলছে। সে আর এদিকে সহ্য করতে পারে না, সে ওই জ্বলন্ত চিতাতেই লাফ মারে এবং নাঙ্গেলির সঙ্গে সে নিজেও উড়ে মারা যায়। তো এরপরে গ্রামবাসীরা আর চুপ থাকতে পারেনি, তুমুল উত্তেজিত হয়ে যায় এবং সেখানে বিশাল বড় দাঙ্গা বেঁধে যায়। গ্রামের ছেলে মেয়ে বুড়ো সবাই সৈন্য জমিদার মন্ত্রীদের মারতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় জমিদাররা সেখান থেকে পালানোর উপক্রমও পাচ্ছে না। রাজ্যবাসী যদি এই কাজটা অনেক আগেই করতো তাহলে আজকে হয়তো ঘটনা এতদূর পৌঁছাতো না। তো এরপর এদের বাড়ি ঘরদোর ব্যবসা ইত্যাদি সবকিছু জ্বালিয়ে দেয় এবং ভাঙচুর করে সব শেষ করে দেয়। তো এরপরে রাজা ঘোষণা করে দেয় যে এই স্তন কর আর নেওয়া হবে না, মেয়েরা বুক ঢেকে চলতে পারবে এবং তারা সব ধরনের অলংকার পরিধান করতে পারবে এবং স্বাধীনভাবে চলতে পারবে। তো এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।